morning. Good morning. Can you do that? Can you do that? Please. Please. Mashallah. 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 আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। আজ রবিবার আর সামনে মাহে রমজান, তাই আমি আজকে কিছু রমজানের প্রিপারেশন করে নিব। আমরা যারা কর্মজীবী মায়েরা আছি বা কর্মজীবী মেয়েরা, তাদের আসলে একটু আগে আগে করে না রেখে কোনো উপায় থাকে না। যদিও রমজান মাস হচ্ছে সংযমের মাস, তারপরেও ইফতারের টেবিলে তো কিছুটা খাবার লাগেই সবারই। তো সেইটা জিনিসটা মাথায় রেখে আজকে কয়েকটা ইফতারের আইটেম নিয়ে আমি চলে আসলাম। তো ইফতারের আইটেমগুলো আমি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ভেজিটেবল রোলের জন্য ভেজিটেবলটা রেডি করে নিচ্ছি। তো আমি সবগুলো ভেজিটেবল খুব অল্প অল্প করে নিয়েছি। আমি খুব বেশি ফ্রোজেন করব না, কারণ আমার আব্বু আসলে ফ্রোজেন জিনিসটা বেশি খেতে পছন্দ করে না। তো যেদিন দেখা যাবে আমাদের জব থাকবে, সেদিন যাতে ইফতার টেবিলটা খালি না থাকে বা কষ্ট না হয়, সেজন্যই কিছুটা প্রিপারেশন। তো এখানে আমি সবগুলো সবজি সুন্দর করে একেবারে কুচি কুচি করে কেটে ভাজি করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে, আর দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস। তারপর ভাজিটা যখন একটু সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। যে যার পছন্দ মতো দিতে পারে, যেহেতু আমার সবজিটা খুবই কম, আমি 2টা ডিমই দিয়ে দিয়েছি। তো 2টা ডিমই আমার কাছে এনাফ। তো ডিমটার জন্য আমি এখানে কিছুটা লবণও দিয়ে দিলাম। তারপর পুরো ডিমটা একটু নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তাতে করে সবজিটার মধ্যে একটা বাইন্ডিংয়ের সৃষ্টি হবে, ঝুরঝুর করে পড়ে যাবে না যখন খাওয়া হবে, আর খেতেও অনেক ভালো লাগে। এখানে আসলে যে যার ইচ্ছা মতো সবজি ইউজ করতে পারে। আমি আজকে এখানে ক্যারট, ক্যাবেজ আর রেড বেল পেপার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারবেন। তো যখন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আমার কাছে গোলমরিচের গুঁড়োটা অনেক বেশি ভালো লাগে। কেউ যদি ইচ্ছা করে তাহলে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিতে পারে। আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। তো আমার সবজিটা ভাজি হয়ে গিয়েছে, আমি সবজিটা একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এই পাশ থেকে আমি কিছুটা চিকেন একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু। সবগুলো জিনিস আমি একই সাইজের করে কেটে নিতে চেষ্টা করেছি। তারপর তেল দিয়ে দিলাম চিকেনটা আগে। তো চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চিকেনটা দলা পেকে না যায়। যেহেতু চিকেনটা একেবারেই ছোট ছোট করে কাটা, তো চিকেনটা দলা পেকে আসলে কাবাবের মতো হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই আসলে ভালো লাগে না। তো এখন লবণ দিয়ে একটা একটা করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আর একটু একটু নেড়ে নিব। তো এখানে প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমার কাছে দেখতে আসলে একটু হলুদ হলে, কালারফুল হলে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু বাবু আসলে বেশি ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি এখানে ঝাল খুবই কম দিয়েছি। সব কিছুতেই আসলে খুবই সামান্য পরিমাণ ঝাল ইউজ করি। আমরা আসলে কেউই অত বেশি ঝাল খেতে পছন্দ করি না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো
আমি এক একটা গুঁড়ো মশলা অ্যাড করছি আর একটু নেড়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো পানি ইউজ করা হয়নি তাই গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। এটা আমাদের ঘরে করা কাবাবের মশলা, আমার আম্মু নিজের হাতেই তৈরি করে রাখে সব কিছু। তো ওইখান থেকে আমি সামান্য পরিমাণ করে সব কিছুই দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা যখন মাংসের সাথে একেবারেই মিশে গিয়েছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুটা। সব কিছু যেহেতু একেবারে ছোট ছোট করে কাটা, একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছে কিছুটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই খাবারগুলোতে আসলে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় খেতে আসলে তত বেশি ভালো লাগে। তো আমি সব কিছু একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলু, মাংস, পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো একটু ভাজা ভাজা হওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর আদা বাটা। যেহেতু মাংস তো আসলে আদা রসুন বাটা ছাড়া আসলে হয়ই না। তো একটু ভেজে নেওয়ার পরে আমি আদা রসুনটা দিচ্ছি, যেহেতু আদা রসুনটার মধ্যে একটু পানি থাকে, পানিটা যাতে মাংসটা ভাজতে সমস্যা না হয় সেজন্য একটু পরেই দিলাম। দিয়ে এই তো আদা রসুন সহ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মাংসটা এই পাশ থেকে হতে থাক, আমি একটা ডো তৈরি করে নেই মাংসের ডোনাটটা রেডি করে নেওয়ার জন্য। তো এইখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। যে যার পছন্দ মতো ময়দা নিতে পারে, যে যতটুকু তৈরি করবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে 3 কাপ লাগবে, আমি যে পরিমাণ চিকেনের পুর রেডি করেছি। তো মাংসটা ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল আর স্বাদ মতো লবণ আর তেলটা দিয়ে আমি শুকনো ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিব। একেবারেই পুরোটা তেল যাতে ময়দাটার মধ্যে লাগে সেভাবে একেবারে ঝুরঝুরে করে মেখে নেব। তো এই পর্যায়ে যখন দেখব যে ময়দাটা আসলে মুঠি করা যাচ্ছে কিন্তু আবার চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এই পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি একবারে সবগুলো পানি দিচ্ছি না, খুবই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। একবারে পানি দিলে হবে, দেখা যাবে বেশি পাতলা হয়ে যাবে, ডোটা মাখতে অনেক সুবিধা হবে। তো এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা তেল উপর থেকে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাতে করে রুটিটা বেলার সময় অনেক সুবিধা হয় আর উপরটাও শক্ত হয়ে যাবে না। তো আমি এই পর্যায়ে ময়দাটা একটু রেস্টে রেখে দিব। আর এই তো এই পর্যায়ে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার আম্মুর নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাটার গুঁড়োটা দেওয়ার পর এত সুন্দর একটি স্মেল পাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল আর একটা রোজার ভাবও চলে এসেছে। তো এই তো আমি আলুটা আসলে দিয়েছি বাইন্ডিংয়ের কাজ করার জন্য, কারণ চিকেনটা যেহেতু একেবারেই ছোট ছোট করে কাটা ঝুরঝুরে হয়ে যাবে, তো চিকেনটাতে যাতে একটা বাইন্ড আসে সেই কারণেই আমি এখানে আলুটা ইউজ করেছি। তাতে করে টেস্টটাও ভালো হয় আর চিকেনটা একটা বাইন্ডিংয়ে থাকে। তো শেষে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতাটা আসলে ফ্রোজেন করা ছিল আমার কাছে, সেটাই আমি ইউজ করলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে রাখবো ঠান্ডা হয়ে নেওয়ার জন্য। আমার পুরটা আসলে এটা রেডি হয়ে গিয়েছে। তো ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এক জায়গায় আসলে দলা পেকে না থাকে। তো এখন এটা একটু ঠান্ডা হতে থাক। আর এই পাশ থেকে আমি কিছুটা চিকেনের ব্রেস্ট একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি থ্রেড চিকেন তৈরি করে রাখবো। তো প্রথমেই দিয়ে দিলাম আমি সয়া সস, আর সয়া সসে যেহেতু লবণ থাকে সেজন্য খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে লবণটা আসলে স্বাদ মতো হয়। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ
হলুদের গুঁড়ো। এখানে আমি সব ধরনের মশলা ইউজ করব, কিন্তু পরিমাণে খুবই অল্প অল্প করে ইউজ করব। তো এক এক করে ইউজ দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো। খুব বেশি ঝাল আমি চাচ্ছি না, খুবই হালকা ঝাল করে তৈরি করে নিচ্ছি। তারপর চিকেনটাতে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তো একটা একটা মশলা, এখানে আমি সব ধরনের মশলা ইউজ করব। ভাজা জিরের গুঁড়ো, পরে ভাজা ধনের গুঁড়ো, এগুলি সবগুলোই আমাদের নিজেদের ঘরে তৈরি করা। ভাজা জিরে গুঁড়োটা আমার আম্মু তৈরি করা। আর এই যে আমার আম্মুর নিজের হাতে তৈরি করা গরম মশলা, সেখান থেকে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিলে আসলে এত সুন্দর স্মেল তৈরি করে। আর দিয়ে দিচ্ছি আমার আম্মুর তৈরি করা কাবাবের মশলা। যেহেতু কাবাব বানাবো, তাই এখানে তো অবশ্যই আদা বাটা রসুন বাটার প্রয়োজন হবে। তো আমি প্রয়োজন মতো আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন আমি মাংসটা মেখে নেব। মেখে নেওয়ার আগে আমি এখানে একটা ডিম ফেটে কিছুটা দিয়ে দিচ্ছি। আমি ডিমটা আসলে পুরোটা একবারে দিব না, একটু একটু করে দিব। দিয়ে দিয়ে দেখবো আসলে কীরকম হয়। আমি একটা আঠালো ভাবে ম্যারিনেট করে রাখবো, যাতে করে থ্রেডগুলি লাগতে সুবিধা হয়। যেহেতু এটা থ্রেড চিকেন, তো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো বেসন। এটা আসলে বাইন্ডিংয়ের কাজটা অনেক বেশি ভালো করে। তো এখন আমি সুন্দর করে হাতেই জিনিসটা চটকে মেখে নিব, কারণ কিছু জিনিস আছে আসলে সেগুলো চামচ দিয়ে আসলে বেশি সুবিধা হয় না। আমি প্রথমে চেষ্টা করছিলাম চামচ দিয়ে মেখে নেওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছিল যে হাতেই বেশি ভালো হবে। তো এই তো আমার কিন্তু পুরো একটা ডিমই লেগেছে। আমি পুরো ডিমটা এখানে ঢেলে দিলাম। দিয়ে এখন পুরো চিকেনটা সুন্দর করে মেখে নিব। চিকেনটা একটু আঠালো আঠালো করে মেখে নিব, তাতে করে থ্রেডগুলো লাগতে আসলে অনেক বেশি সুবিধা হয়। তো পুরো চিকেনটা মাখিয়ে এখানে আমি কিছুটা তেলও দিয়ে দিচ্ছি, তাতে করে চিকেনটা অনেক ময়েস্ট থাকবে, যেহেতু আমি এটা ফ্রোজেন করব। তো চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট হোক। এই পাশ থেকে আমি কিছুটা চিকেনের কিমাও নিয়ে নিয়েছি কাবাব তৈরি করে নেওয়ার জন্য। তো আমার কাছে আসলে চিকেন কাবাবের মধ্যে এই রোস্টেড পেপারটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে কিছুটা রোস্টেড পেপার, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কাবাবের মধ্যে আমার কাছে পেঁয়াজ কুচিটা অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি সব ধরনের মশলা ইউজ করব। আমি একটা পেপার ক্রাস্ট করে নিয়েছি। আমার স্টোর বট ক্রাস্ট পেপারে থেকে নিজেই ক্রাস্ট করে নিতে বেশি ভালো লাগে। আমি যখনই ইউজ করি তখনই সাথে সাথে ক্রাস্ট করে দিয়ে দিই, তাতে করে স্মেলটা অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা কাবাবের মশলা। কাবাবের মশলা ছাড়া তো কাবাব ভালোই লাগে না। আর সেটা যদি হয় মায়ের হাতের তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। আমার আম্মুর নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো। তো কেউ যদি রেসিপি দেখতে চান কাবাবের মশলার বা গরম মশলার গুঁড়োটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার আম্মু যখন নেক্সট তৈরি করবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কাবাবের মশলাটা আর গরম মশলাটা কিভাবে আমার আম্মু তৈরি করে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি পুরো জিনিসটা এখন একসাথে মেখে নিব। আর কাবাবটা যত সুন্দর করে মাখা হবে, খেতে আসলে তত বেশি মজা হয়, কারণ সবগুলি মশলা দিয়ে একেবারে সুন্দর করে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো আমি হাতেই কাজটা করছি, যেটা আগেও বললাম যে কিছু জিনিস আসলে হাতে করলেই বেশি ভালো লাগে। তা যেহেতু আমি এখানে ফ্রোজেন আদা বাটা আর রসুন বাটা ইউজ করেছি, তো আমি সেটাকেও একটু হাতে চাচ্ছিলাম যে মেল্ট করে দিতে, যেহেতু হাতটা ওয়ার্ম থাকে। তো হাতে নিয়ে যখন একটু চাপ দিচ্ছিলাম, গলে যাচ্ছিল।
তো এই তো আমার পুরো কাবাবটা মাখানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটুখানি রেখে দিব কাবাব শেপ তৈরি করে নেওয়ার আগে, তাতে করে কাবাবের শেপটা দিতে অনেক বেশি ভালো হয়। আর একটু ফ্রিজের মধ্যে রাখতে পারলে আরও বেশি ভালো হয়, ঠান্ডা হয়ে আসলে একটু শক্ত শক্ত হবে। তো কাবাবটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে নেওয়ার জন্য। আর এই পাশ থেকে আমি বাসায় আসলে অন্তনের র্যাপার ছিল, সেটাকেই সুন্দর করে কেটে নিব, একেবারেই সুতোর মতো করে কেটে নিব আমার থ্রেড চিকেনটাকে র্যাপ করার জন্য। তো এই তো আমি আগেই ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে করে একটু নর্মাল হয়। এখন আমি একেবারেই পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নেব, নিয়ে আমি চিকেনটাকে র্যাপ করে নেব। তো যত চিকন হবে আসলে থ্রেড চিকেনটা দেখতে আসলে তত বেশি ভালো হবে। তো এই তো আমি একটু সেপারেট করে নিলাম। এখন আমি এক পিস চিকেন করে নিয়ে অন্থনের র্যাপ দিয়ে সুন্দর করে র্যাপ করে নিব। আর যেহেতু আমি আঠালো করে চিকেনটা ম্যারিনেট করেছি, তাই এই থ্রেডগুলো লাগতে আসলে বেশি একটা ব্যাক পেতে হবে না, খুব সুন্দর করে এই তো লেগে গিয়েছে। তো আমি একটু শেক করে নিচ্ছি, যেটা এক্সেস থাকবে সেটা আসলে পড়ে যাবে। আর হাত দিয়ে যদি একটু চেপে চেপে দেওয়া হয় তাহলে সুন্দর করে লেগে যাবে। তো এই তো আমি একটা একটা করে সবগুলো এরকম করে তৈরি করে নেব, করে একটা বক্সের মধ্যে আমি রেখে দিব। তো যে জায়গাটা আমার মনে হচ্ছিল একটু ফাঁকা রয়ে গিয়েছে, র্যাপটা লাগেনি, সেই জায়গাটা আমি নিচ থেকে একটু দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে এই তো আমার একটা রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস এখানে সুন্দর করে র্যাপ করে একটা বক্সে নিয়ে নিলাম। তো প্রতিটা চিকেনের মাঝখানে মাঝখানে আমি ক্লিন ফ্লেম দিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় আর ছেড়ে নিতে খুব সুবিধা হয়। তারপর চলে আসলাম ভেজিটেবল রোলগুলি তৈরি করে নেওয়ার জন্য। আমি এখানে স্টোর বট শিট ইউজ করব, তাতে করে উপরে শেলটা আসলে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে রোল করে নিব, যেমনটা দেখতে পাচ্ছেন। তো খুব বেশি আসলে এখানে ফিলিং আমি ইউজ করব না, বেশি ফিল হলে আসলে উপরের যে শেলটা থাকে ভাজি করার পরে এটা আসলে বেশি সগি হয়ে যায়, সেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই খুব সামান্য পরিমাণেই আমি এখানে ফিলিং দিয়ে সবগুলো ভেজিটেবল রোল আমি তৈরি করে নিব। তো আমি এখানে একটু ময়দা দিয়ে একটু স্লারির মতো তৈরি করে নিয়েছি আঠার কাজ করে নেওয়ার জন্য। তো এই তো আমার একটা স্প্রিং রোল তৈরি হয়ে গিয়েছে। তো সবগুলো স্প্রিং রোল আমি তৈরি করে একটা জিপলক টাইটে সুন্দর করে রেখে দিয়েছি, এয়ার টাইট করে। এখন আমি ডিপে রেখে দিব। তারপর চলে আসলাম চিকেনের ডোনাটটা তৈরি করে নেওয়ার জন্য। চিকেনটা আমার এরই মাঝে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে রুটি বেলবো আর ডোনাট শেপ করে সুন্দর করে তৈরি করে নেব। আমি আমার পছন্দ মতো কিছুটা চিকেনের পুর ভিতরে দিয়ে দিলাম, যেমনটা দেখতে পাচ্ছেন। তো পুরটা আমি একটু লম্বাটে করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একই আটার মিশ্রণটা আসলে আঠার মতো ইউজ করছি। তো এই তো এই মিশ্রণটা কিছুটা মিশ্রণ দিয়ে আমি ফোল্ড করে নিলাম। তো এই পাশটা ফোল্ড করে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে করে চিকেনটা বের হয়ে না যায়। তারপর একটা জিগজ্যাগ কাটারের মাধ্যমে কিছুটা কেটে কেটে নিচ্ছি, তাতে করে যখন আমি এটা ফোল্ড করব তখন দেখতে আসলে সুন্দর হয়। কারো যদি এরকম জিগজ্যাগ কাটার না থাকে, সেক্ষেত্রে আসলে ছুরি দিয়ে সুন্দর করে একটু কেটে কেটে নিয়ে নিলেই হবে। আমার কাছে যেহেতু জিগজ্যাগ কাটারটা ছিল, তাই আমি জিগজ্যাগ কাটারটা দিয়ে কেটে নিয়েছি, এতে করে কাটারটা সুবিধাও হয় কাটতে, আবার দেখতেও সুন্দর হয় উপরের ডিজাইনটা। তো এই পাশ থেকে আমি আঠাটা দিয়ে লাগিয়ে নিলাম আর একটু সেপারেট করে দিচ্ছি জিগজ্যাগ ডিজাইনটা, তাতে করে যখন ভাজবো তখন দেখতে আসলে আরও বেশি সুন্দর হবে, একেবারে ফুলের মতো। এই জিনিসটা আসলে বেকও করা যায় বা এয়ার ফ্রায়ারেও দেওয়া যাবে। তো এই তো এক এক করে আমি সবগুলো
চিকেন ডোনাট এভাবে তৈরি করে নিব। তো এই তো আমার চিকেন ডোনাটটাও তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল উপরের ডিজাইনটা। তো আমি এখানে ডিপে রেখে দিব, ঠান্ডা হলে আসলে জিপলক ব্যাগে করে রেখে দিব। এরই মাঝে আমার চিকেনের কাবাব মিশ্রণটাও ফ্রিজে থেকে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যে আঠালো ভাবটা ছিল সেই আঠালো ভাবটা অনেকটাই কমে এসেছে, হাতে আর লেগে যাচ্ছে না। তো এখন হাতে আমি একটু তেল মাখিয়ে সুন্দর করে কাবাবের শেপ করে নিয়ে নিব। আমি একটু ওভাল শেপ করেই নিচ্ছি, আর হাতে তৈরি করার কারণে আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্টটা পড়ছিল কাবাবের মধ্যে খুবই সুন্দর লাগে। তো আমি ইচ্ছা করেই এই যে হাত দিয়ে চেপে চেপে ফিঙ্গারপ্রিন্টটা করে নিচ্ছি। তো ভাজার পরে আসলে এটা খুবই সুন্দর দেখা যাবে। তো আমি সবগুলো কাবাবই এইভাবে রেডি করে একটু হালকা ভেজে রাখবো, তাতে করে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই তো খুব হালকা করে ভেজে ভেজে নিচ্ছি, তারপর খাওয়ার আগে আবার সুন্দর করে ভালো করে একদম সুন্দর করে কুক করে নেওয়া হবে। আর যেমনটা বলেছিলাম, ফিঙ্গারপ্রিন্টের কারণে কাবাবগুলো আসলে এত সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফিজ।